আজকে আমরা কথা বলবো এমআই অর্থাৎ মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন এবং কার্ডিয়াক অ্যারেস্ট নিয়ে। কারণ এই দুটো এতটাই সিমিলার যে যখন আপনারা এক্সাম দিতে যাবেন বা পরবর্তীকালে যখন ইন্টারভিউ দিতে যাবেন, এই দুটো জিনিস গুলিয়ে যাওয়ার সম্ভাবনা খুবই স্বাভাবিক। মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন বা এমআই হলো খুব সহজভাবে বলতে গেলে এমন একটা সিচুয়েশন যে ক্ষেত্রে করোনারি আর্টারি অর্থাৎ হার্টের যে সমস্ত আর্টারি আছে সেখানে যখন দীর্ঘদিন ধরে ক্যালসিয়াম বা ফ্যাট ডিপোজিশন হয়ে সেই আর্টারির ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে যায় এবং সেই আর্টারি থেকে ব্রেন এবং শরীরের অন্যান্য অংশের ভাইটাল অর্গ্যানসগুলোতে ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন হিসেবে ধরা হয়। ঠিক একই ক্ষেত্রে যখন কার্ডিয়াক অ্যারেস্ট হয় সেক্ষেত্রে কি হয়, হার্টবিট কোনো সাডেন রিজনে সাডেনলি স্টপ হয়ে যায় বা কোনো রকমের হার্ট বিটিংয়ের ক্ষেত্রে ইরেগুলেশন আসে। এর ফলে কি হয়, সাফিসিয়েন্ট অক্সিজেন অ্যান্ড ব্লাড সাপ্লাই ব্রেন এবং অন্যান্য অর্গ্যানগুলোতে বন্ধ হয়ে যায়। কার্ডিয়াক অ্যারেস্ট সবসময় সাডেনলি হয় এবং খুব কম সময় দেয়। উই ক্যান সে উইদিন ফিউ মিনিটস যদি আমরা ট্রিটমেন্ট না দিতে পারি তাহলে কিন্তু ডেথ অবশ্যম্ভাবী। অ্যাট দ্য সেম টাইম মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন পেশেন্টকে 30 to 40 মিনিটস টাইম দেয় ট্রিটমেন্টের জন্য। আমরা যদি ট্যালি করে দেখি মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন এবং কার্ডিয়াক অ্যারেস্ট, তাহলে প্রথম যে পয়েন্টটা দেখতে পাবো, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনের ক্ষেত্রে পেশেন্টের চেস্ট পেন হবে, পেশেন্ট কিন্তু কনশাস থাকবে এবং এই চেস্ট পেনটা ধীরে ধীরে রেডিয়েট করবে ব্যাকের দিকে, অর্থাৎ হার্ট থেকে শুরু করে একটা ব্যাক পেন শুরু হবে এবং জ পেন শুরু হতে পারে, যে ক্ষেত্রে পেশেন্টকে অ্যাওয়ারনেস থাকবে, অ্যালার্ট থাকবে এবং পেশেন্ট কমপ্লেন করার মতন সিচুয়েশনে থাকবে। ঠিক একই রকমভাবে যখন কার্ডিয়াক অ্যারেস্ট হচ্ছে, প্রথম সিমটমস হচ্ছে পেশেন্ট কিন্তু ফেন্ট হয়ে যাবে অর্থাৎ অজ্ঞান হয়ে যাবে এবং পেশেন্টের কি প্রবলেম হচ্ছে সেটা বলার মতন সিচুয়েশনে পেশেন্ট থাকবে না। মোস্ট অফ দ্য টাইম আমরা দেখি পেশেন্ট আনকনশাস আছে, তার পালস অলমোস্ট পাওয়া যাচ্ছে না, হার্টবিট পাওয়া যাচ্ছে কখনো বা পাওয়া যাচ্ছে না, পেশেন্ট আনকনশাস, পেশেন্ট ভমিট করছে, পেশেন্ট ফেন্ট হয়ে আছে এবং একটা যে সমস্ত পেশেন্ট ভমিট করছে না তাদের একটা নজিয়াল টেন্ডেন্সি আছে। আমরা যদি রিস্ক ফ্যাক্টর হিসেবে দুটো অসুখকে একবার ট্যালি করি তাহলে দেখব কার্ডিয়াক অ্যারেস্টের ক্ষেত্রে পেশেন্টের কিন্তু আগের যে সমস্ত রিস্ক ফ্যাক্টর আছে সেগুলো হলো হাইপারটেনশন বা কোনো জেনেটিক ডিসঅর্ডার বা পেশেন্ট দীর্ঘদিন ধরে হার্টের প্রবলেমে ভুগছে কিন্তু আনট্রিটেড আছে, পেশেন্টের অন্য রকমের কোনো সিমটমস আছে অ্যাসোসিয়েটেড উইথ আদার্স অর্গান, হাই কোলেস্টেরল লেভেল, অ্যাংজাইটি, ডায়াবেটিস এবং এজ, সাধারণত বেশি এজেড অর্থাৎ 50 to 60 যখন এজ গ্যাপের মধ্যে কোনো একজন পেশেন্ট থাকে তার কিন্তু কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ার একটা সাংঘাতিক প্রবণতা থাকে। এছাড়াও সেক্স, অর্থাৎ দেখা যায় ফিমেলদের থেকে মেল পেশেন্টের ক্ষেত্রে কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি। পেশেন্ট যদি দীর্ঘদিন ধরে অ্যালকোহলিজম বা সাবস্টেন্স অ্যাবিউজ করে কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে। অ্যাট দ্য সেম টাইম যদি আমরা মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনের ক্ষেত্রে পেশেন্টের রিস্ক ফ্যাক্টর ট্যালি করি
তাহলে আমরা দেখব যে সমস্ত পেশেন্টের নন মেডিকেল হিস্ট্রি আছে, যেমন এজ অর্থাৎ বয়স, বেশি বয়সের ক্ষেত্রে হতে পারে, সেক্স ফিমেলদের থেকে মেলদের অনেক বেশি হতে পারে, জেনেটিক ডিসঅর্ডার বা বাড়িতে এর আগে কারোর এরকম হিস্ট্রি থেকে থাকে সেক্ষেত্রে হতে পারে। এছাড়াও যে সমস্ত ফ্যাক্টর মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনের ক্ষেত্রে দায়ী তা হলো স্ট্রেস এবং হাইপারটেনশন। পেশেন্টের যদি কোনো আগের সার্জিক্যাল হিস্ট্রি থেকে থাকে, যে ক্ষেত্রে পেশেন্টের হিউজ ব্লাড লস হয়েছিল এবং সেটা রিকভারি হয়নি, সাবস্টেন্স অ্যাবিউজ করে বা হাইপোথাইরয়েডিজম বা হাইপারথাইরয়েডিজমে পেশেন্ট ভুগছে এবং এই সিচুয়েশনটা আনট্রিটেড অবস্থাতে রয়েছে, ট্রমা অর্থাৎ বিশেষ কোনো একটা সিচুয়েশনে পেশেন্টের একটা বিরাট অ্যাংজাইটি হলো, সাডেন অ্যাংজাইটি, পেশেন্টের ক্যালসিয়াম লেভেল ব্লাডে অর্থাৎ করোনারি আর্টারির মধ্যে ক্যালসিয়াম ডিপোজিশন দীর্ঘদিন ধরে হচ্ছে। এর ক্ষেত্রে কি ম্যানেজমেন্ট হতে পারে? নার্সিং ম্যানেজমেন্টের আগে আমরা মেডিকেল ম্যানেজমেন্ট নিয়ে লিখব। সেই মেডিকেল ম্যানেজমেন্টের মধ্যে প্রথম কি হতে পারে? পেশেন্টকে অ্যান্টি থ্রম্বোলাইটিক দিতে হবে, যাতে করে পেশেন্টের যে সমস্ত করোনারি আর্টারিগুলো ব্লকেজ হয়ে আছে সেই ব্লকেজগুলো ছাড়িয়ে যায়। এসি ইনহিবিটর দিতে হবে এবং অক্সিজেন থেরাপি দিতে হবে। এক্ষেত্রে 3 লিটার অক্সিজেন পার মিনিট পেশেন্টকে দিতে হবে। পেশেন্টকে ভেসোডায়ালেটর দিতে হবে, কারণ পেশেন্টের ব্লাড ভেসেলগুলো অলরেডি ছোট হয়ে এসছে, স্টিকচার হচ্ছে, সেটাকে বড় করতে গেলে ভেসোডায়ালেটর দিতে হবে। কখনো কখনো হেপারিন খুব ভালো কাজ করে, তাই হেপারিন কিন্তু একটা ভীষণ ভালো অপশন। এছাড়া অবশ্যই বিটা ব্লকার এবং ক্যালসিয়াম চ্যানেল ব্লকার পেশেন্টকে অ্যাজ সুন অ্যাজ পসিবল আইভিতে দিতে হবে। যদি এক্ষেত্রে পেশেন্টকে সার্জিক্যাল ম্যানেজমেন্ট দিতে হয় তাহলে কি করতে হবে? করোনারি আর্টারি স্টেন বসানো বা করোনারি আর্টারি বাইপাস সার্জারি করানো ভীষণ প্রয়োজন। এছাড়াও অ্যাঞ্জিওপ্লাস্টি একটা খুব ভালো অপশন এই ক্ষেত্রে, যেটা সার্জিক্যাল ম্যানেজমেন্ট। অ্যাট দ্য সেম টাইম কার্ডিয়াক অ্যারেস্টের পেশেন্টকে দেখি তাহলে তার রিস্ক ফ্যাক্টর হচ্ছে কিছু জেনেটিক্যাল ফ্যাক্টর, এজ ফ্যাক্টর, সেক্স ফ্যাক্টর ছেলেদের ক্ষেত্রে অনেক বেশি হতে পারে, ডায়াবেটিক পেশেন্ট দীর্ঘদিন ধরে অ্যালকোহল কনজাম্পশন করছে, সাবস্টেন্স অ্যাবিউজ করছে, স্মোকিং করছে, অলরেডি হাইপার টেনশনে ভুগছে, এই ধরনের পেশেন্টের কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এই ধরনের পেশেন্টকে ট্রিট করার সময় খুব কম পাওয়া যায়, ফিউ মিনিটস হয়তো পেশেন্টের কাছে থাকতে পারে, কারণ আমরা একটা মেডিকেল ট্যালি করে বা সেন্সাস করে দেখেছি কার্ডিয়াক ডিজিজে যত পেশেন্টের মৃত্যু হয় তার মধ্যে 50% পেশেন্টের মৃত্যু কিন্তু হয় কার্ডিয়াক অ্যারেস্টে। তবুও যদি কোনো পেশেন্টকে ম্যানেজমেন্ট দেওয়া যায় সেক্ষেত্রে এসিবি ইনহিবিটর, বিটা ব্লকার, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, পেশেন্টকে যদি ইমিডিয়েট অক্সিজেন থেরাপি এবং তার সাথে ডিফ্রাইবিলেটর দেওয়া যেতে পারে, কোনো রকমভাবে যদি সিপিআর দেওয়া যেতে পারে, সব থেকে ভালো হয় যদি মেডিকেল সেট আপে মেডিকেল প্রসিজিয়ার মেনটেন করে সিপিআর দেওয়া যেতে পারে, তাহলে হয়তো কিছুক্ষণের জন্য তার হার্ট বিটিংয়ের যে একটা রিদমের প্রবলেম হচ্ছিল সেইটাকে নর্মালাইজ করা যাবে এবং ওই পেশেন্টকে ফার্দার সার্জারির দিকে নিয়ে যাওয়া যাবে। দুটো ক্ষেত্রেই নার্সিং ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে সেটা হলো পেশেন্টের ইমিডিয়েট হিস্ট্রি নেওয়া, ভাইটাল সাইন্স নেওয়া, পেশেন্টের টাইম টু টাইম মনিটরিং করা, অক্সিজেন, আইভি চ্যানেল, মেডিকেশন ঠিক মতন করে হচ্ছে কিনা সেটা দেখা, প্রপার কার্ডিয়াক বেড মেনটেন হচ্ছে কিনা সেটা দেখা, এগুলো
প্রাইমারি মেডিকেল নার্সিং ম্যানেজমেন্টের মধ্যে পড়ে। এছাড়াও আরও অনেক ডিটেলিং আপনারা পাবেন। যে বই থেকে আমি এই সমস্ত রেফারেন্স দিলাম সেটা হলো জাভেদ আনসারির নার্সিং মেডিকেল অ্যান্ড সার্জিক্যাল ম্যানেজমেন্ট। এই বইতে যদি আপনারা আরও ডিটেলসে পড়তে চান, আরও বেশি করে লেখার ক্ষেত্রে ইম্প্যাক্ট ভালো আনার জন্য যদি লিখতে চান, বইটা ফলো করুন। থ্যাংক ইউ।